নমস্কার, a very good day to all of you. পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর স্বাগতা বসাক, গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল টাকি বয়েজের প্রধান শিক্ষিকা। আজ আমি আপনাদের সামনে জীববিদ্যার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমার চ্যাপ্টারের নাম ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, নিঃশ্বাস প্রশ্বাস এবং গ্যাসের আদান প্রদান। আমরা প্রথম খণ্ডের মধ্যে ঢুকতে চলেছি। শ্বসন অর্থাৎ রেসপিরেশন, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষের খাদ্য জারিত হয়ে তার মধ্যে যে স্থৈতিক শক্তি রয়েছে সেটি আমরা গতিশক্তি এবং তাপশক্তিতে যে রূপান্তরিত করি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে, তাকেই আমরা শ্বসন বলছি। এবং বিশেষ করে মানুষের ক্ষেত্রে আমরা জানি ফুসফুস হলো প্রধান শ্বাস অঙ্গ, তার সাথে আরও আনুষঙ্গিক কিছু অঙ্গ আছে যেগুলো মিলিয়ে আমরা শ্বাসতন্ত্র পাই, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম। শ্বসন কাল কি না, আমরা যত জীব পৃথিবীতে রয়েছি সবাই কিন্তু সর্বক্ষণ শ্বসন করে চলেছি, এবং এটি মূলত সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়াতে শ্বসন হয়ে চলেছে। শ্বসনকে যদি আমি ভাগ করি তাহলে দেখব যে শ্বসনের দুটো অংশ রয়েছে, ব্রিদিং এবং সেলুলার রেসপিরেশন। ব্রিদিং মূলত একটি ভৌত প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় আমরা মূলত এই ফুসফুস থেকে নাসাগহ্বর দিয়ে বাইরে বায়ুমণ্ডলে আমরা শ্বাস ত্যাগ করি, যাকে আমরা বলছি নিঃশ্বাস। আমরা বলি নিঃশ্বাস ত্যাগ করছি। আর প্রশ্বাস মানে যখন আমরা বায়ুমণ্ডল থেকে গ্যাস গ্রহণ করছি তাকে আমরা বলছি প্রশ্বাস বা ইন্সপিরেশন। আর কোষীয় যে রেসপিরেশন রয়েছে, সেলুলার রেসপিরেশন, সেটার মধ্যে বেশ রাসায়নিক পদ্ধতিগুলি চলে, যেমন গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এগুলি চলতে থাকে। এগুলি রাসায়নিক প্রক্রিয়া এবং এখানেই শক্তি উৎপন্ন হয়। টাইপস অফ রেসপিরেশন, যদি আমরা ভাবি কি কি ধরনের রেসপিরেশন হচ্ছে, তাহলে আমরা দেখব যে যখন মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে রেসপিরেশন বা শ্বসন ক্রিয়া চলছে সেটাকে আমরা বলছি এরোবিক বা সবাত শ্বসন, এরোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন। আর যখন আমরা দেখছি যে মুক্ত অক্সিজেন ছাড়াই শ্বসন চলছে, কিছু লোয়ার অ্যানিমালস অ্যান্ড প্লান্টসে আমরা এটা দেখতে পাই, সেটাকে আমরা বলছি অ্যানিরোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন। সবাত শ্বসন সেটি আবার দুভাগে আমরা ভাগ করি। যেটা বাইরে, আমি এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম যে ফুসফুস থেকে বাইরে যাচ্ছে আবার ভেতরে ঢুকছে, ওইটাকে আমরা বলছি এক্সটার্নাল রেসপিরেশন বা বহিঃশ্বসন। এবং কোষের মধ্যে যে শক্তি উৎপন্ন করার যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। আবার অ্যানেরোবিক বা অবাত শ্বসন যেটা হয়, সেই জায়গাটা যদি আমরা ভাবি, অবাত শ্বসনের ক্ষেত্রে আমরা দেখছি যখন অক্সিজেন যৌগ ব্যবহার হচ্ছে, মুক্ত অক্সিজেন তো পাওয়া যাচ্ছে না, অক্সিজেনের কোনো যৌগ ব্যবহার হচ্ছে, যেমন সালফেট হতে পারে, নাইট্রেট হতে পারে, কার্বনেট হতে পারে। এইগুলো যখন ব্যবহার হচ্ছে তখন আমাদের দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে 686 কিলো ক্যালোরি শক্তি কিন্তু উৎপন্ন হচ্ছে না, অনেক কম মাত্রায় শক্তি উৎপন্ন হচ্ছে, মোটে 50 কিলো ক্যালোরির মতো শক্তি উৎপন্ন হচ্ছে এই যৌগগুলো ব্যবহার করে শ্বসন ক্রিয়া করলে। এছাড়া অ্যানেরোবিক রেসপিরেশনের অন্য একটি পদ্ধতি আছে যাকে বলে সন্ধান বা ফার্মেন্টেশন। সন্ধান অর্থাৎ
যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ সরাসরি ব্যবহার হচ্ছে, গ্লাইকোলাইসিস হচ্ছে, এবং তারপরে সেখান থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হতে পারে, আবার ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। যেমন ইস্টের ক্ষেত্রে আমরা দেখছি যে ওদের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড নয়, ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, এবং সেটি খুবই অল্প পরিমাণ শক্তি তার সঙ্গে তৈরি হচ্ছে, মোটে 50 কিলো ক্যালোরি তাপশক্তি বা অন্যান্য ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হচ্ছে। কিন্তু ল্যাকটিক অ্যাসিড যেটা, ল্যাকটিক অ্যাসিড আমাদের দেহেও তৈরি হতে পারে যখন আমরা দৌড়চ্ছি বা কোনো কাজ করছি, বিশেষ করে যখন যত অক্সিজেন আমরা গ্রহণ করছি তার থেকে বেশি পরিমাণ আমরা পরিশ্রম করছি, তখন গ্লাইকোলাইসিস করে, গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি তৈরি হয়, সেটা তৈরি করে যাওয়া হচ্ছে, সেটা ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে গ্লাইকোলাইসিসের যে এন্ড প্রোডাক্ট পাইরুভিক অ্যাসিড সেটা জমা পড়ছে। এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়ে আমাদের মাসেলগুলোতে জমা পড়ে, এবং এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু জমা পড়ার সঙ্গে সঙ্গে যত অণু 2 অণু এটিপি তৈরি হচ্ছে, এবং খুব অল্প পরিমাণ শক্তি, যেটা বলতে পারি 36 কিলো ক্যালোরি, 36 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। ল্যাকটিক অ্যাসিডের কথা বলতে গিয়ে আমি তোমাদের দেখাতে চাই যে দেখো, এই ল্যাকটিক অ্যাসিডটা জমলে আমাদের মাসেলের মধ্যে কিন্তু এটার ব্যথা দেয়। এবং কখন তৈরি হয়? যখন আমরা ধরো খুব পরিশ্রম করছি, হয়তো তোমাদের স্কুলের নাচের প্রোগ্রাম আছে, তোমরা সারাদিন ধরে নাচ প্র্যাকটিস করছো, বা তোমাদের স্পোর্টস আছে, সারাদিন ধরে দৌড়নো, হিটস হচ্ছে, প্র্যাকটিস করছো বা পার্টিসিপেট করছো, তখন তোমাদের প্রচুর পরিমাণ মাসকিউলার ওয়ার্ক হচ্ছে, এবং সেখানে তোমরা গ্লাইকোলাইসিস করে ওই এটিপি যা তৈরি হচ্ছে সেটা ব্যবহার করছো। পাইরুভিক অ্যাসিড যেটা জমে যাচ্ছে ওটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে মাসেলে জমছে, সেই পাইরুভিক অ্যাসিড কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে লিভারে। সেইখানে নিয়ে গিয়ে তুমি যখন রেস্ট করবে, ওটা পুনরায় আবার পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হবে, এবং সেটা আবার মাসেলে ফেরত এলে সেখানে বাকি তোমার শ্বাসক্রিয়া কমপ্লিট হবে, এবং তখন তুমি বাকি এনার্জিটা পাবে। ঠিক আছে? এখানে যখন আমরা যখন দেখাচ্ছিলাম যে একজন রেডি হচ্ছে, দৌড়বার জন্য প্রস্তুত হচ্ছে, তখন কিন্তু সে স্বাভাবিক ক্রিয়া করছে, তখন তার এরোবিক রেসপিরেশন হচ্ছে, তার মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র চলছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কমপ্লিট হচ্ছে, যার জন্য পুরো 38 এটিপি তৈরি হচ্ছে, যার ফলে সে কিন্তু পুরোপুরি শক্তিটা উৎপন্ন করতে পারছে। কিন্তু যখন ও দৌড়চ্ছে সেটা সে পারছে না, যেমন আমি তোমাদের এক্ষুনি বললাম। এই জায়গাটায় আমি তোমাদের দেখাতে চাইছি, দেখো এরোবিক এবং অ্যানেরোবিক মানে সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসনে তোমরা ভালো করে দেখলে দেখবে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস এবং মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এটা ঘটছে। এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ যে গ্লাইকোলাইসিস হচ্ছে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ঘটনাটা ক্রেবস চক্রের পরে বা সাইট্রিক অ্যাসিড সাইকেলের পরে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ঘটছে, এটিপি উৎপন্ন হচ্ছে। কিন্তু অ্যানেরোবিক রেসপিরেশনে দেখো, অ্যানেরোবিক রেসপিরেশনে কিন্তু এখানে কোথাও মাইটোকন্ড্রিয়ার ব্যবহার হচ্ছে না। গ্লাইকোলাইসিস হয়ে যেটুকুনি এটিপি তৈরি হচ্ছে, এবং তারপরে পাইরুভিক অ্যাসিডটা আইদার ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে? এটা হলো অবাত শ্বসন বা অ্যানেরোবিক রেসপিরেশন। এই অ্যানেরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে যেটা আমরা সন্ধান পদ্ধতি বলছি, সন্ধান পদ্ধতিতে দেখো এই ল্যাকটিক অ্যাসিড আর অ্যালকোহল ফার্মেন্টেশনের কথা যেটা বলছিলাম, এইগুলো কিন্তু এদের একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক গুরুত্ব বলতে আমি কি বলছি না, এর ইকোনমিক ইম্পর্টেন্স। অর্থাৎ ইস্টের ক্ষেত্রে এই যে কোহল সন্ধান যেটা হয় তার থেকে কিন্তু প্রচুর পরিমাণ ইথাইল অ্যালকোহল তৈরি করা যায়, যেটার থেকে ওয়াইন,
বা কেক, পেস্ট্রি এসব তৈরিতে কাজে লাগে, পাউরুটি তৈরিতে কাজে লাগে, এবং ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করে দই ইত্যাদি তৈরি করা হয়। এবারে আমরা চলে আসছি বিভিন্ন প্রাণীদের শ্বাস অঙ্গে। বিভিন্ন প্রাণীদের, যেমন ধরো তোমরা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে ভাবতে শুরু করো, যেমন এককোষী অ্যামিবা। অ্যামিবা কি করে না, অ্যামিবার তো কোনো অঙ্গ থাকতে পারে না, ওটা একটা কোষ দিয়ে গঠিত। ওর দেহ তল দিয়েই কিন্তু কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ওরা এক্সচেঞ্জ করতে সক্ষম। আরেকটু উন্নত প্রাণী ভাবো, যেমন কেঁচো, জোঁক, এদের ক্ষেত্রে দেহ ত্বক। আরো একটু উন্নত, যেমন ধরো কিছু কীট পতঙ্গ, আর্থ্রোপোডাদের ভাবো, তাদের ক্ষেত্রে অনেক সময় ট্র্যাকিয়া এবং স্পাইরাকেলস থাকে। আরো একটু উন্নত, যেমন ধরো চিংড়ি, কাঁকড়া, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুলকা এসে গেছে। আবার মাকড়সাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে বুক, চিংড়ি, মাছ, তারপরে এদের এই নানান রকম জলজ প্রাণীদের ক্ষেত্রে আবার যে ফুলকা, যেটা এটাই মেন রেসপিরেটরি অর্গ্যান। ব্যাঙেদের থেকে শুরু করলে দেখা যাচ্ছে যে আমাদের অবধি এই আমাদের ক্ষেত্রে ফুসফুসটাই হলো প্রধান শ্বাসঅঙ্গ। ব্যাঙের, ওরা তো ত্বকের মাধ্যমেও শাসন করে, ওরা ওদের গলার এখান দিয়ে পাকোফ্যারেঞ্জিয়াল ক্যাভিটির মাধ্যমেও ওরা শ্বসন ক্রিয়া করতে পারে, এবং ওরা ফুসফুস দিয়েও শ্বসন ক্রিয়া করতে পারে। কিন্তু তারপরে যত উন্নত হয়েছে, আমরা কিন্তু মূলত ফুসফুস দিয়েই আমরা শ্বসন ক্রিয়া করি। এই ফুসফুসের সম্বন্ধে যদি জানতে হয়, তাহলে আমরা আরেকটু পরে আসবো। তার আগে দেখিনি, যেমন অ্যামিবা একদম মাঝখানের ছবিটাই তোমরা দেখতে পাচ্ছ। এখানে এখানে দেখতে পাবে যে ওরা কিভাবে তাদের দেহ ত্বক দিয়েই কিভাবে এরা শ্বসন ক্রিয়া করছে। রেসপিরেশন ইন আর্থওয়ার্ম, আর্থওয়ার্মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেখো ওদের দেহতলটা দেখানো হয়েছে, দেহ ত্বকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কিভাবে বাইরে বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ওদের কোষের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে দেহের মধ্যে। এবং আরশোলার ক্ষেত্রে দেখো, এখানে আরশোলার ক্ষেত্রে আমরা দেখছি যে ওদের সারা দেহে ছোট ছোট ফুটো রয়েছে দুধারে, যেগুলোকে বলা হচ্ছে স্পাইরাকেলস। এই স্পাইরাকেলগুলো মূলত অ্যাবডোমিনাল এরিয়াতে পাওয়া যায়, এবং এই স্পাইরাকেলসগুলো যখন ভেতরে ঢুকছে, সেখানে আমরা দেখছি এগুলো শাখা প্রশাখায় বিস্তার লাভ করেছে, যেগুলোকে আমরা বলছি ট্র্যাকিয়া। এবং সবথেকে যেটা তোমাদের বলার দরকার, সেটা হলো এদের ট্র্যাকিয়ার মাধ্যমেই গ্যাস, যেটা অক্সিজেন ধরো, সেটা একদম প্রতিটা কোষ অবধি পৌঁছে যাচ্ছে, এবং ওইখান থেকেই যে কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু একদম শেষে স্পাইরাকেল দিয়ে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। অতএব ওদের ক্ষেত্রে কিন্তু রক্তের প্রয়োজন পড়ছে না, রক্তকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড টানা হিচড়ে করতে হচ্ছে না। তাই জন্য যদি কোনোদিন আরশোলা মেরে দেখো, দেখবে ওদের ব্লাডটা কিন্তু হোয়াইট, মানে ওদের কিন্তু রক্তে হিমোগ্লোবিন নেই, অক্সিজেন ক্যারি করার মেটেরিয়ালটা নেই, কারণ ওদের প্রয়োজন নেই। ওরা আরশোলারা বা এরকম জাতীয় যে কীট পতঙ্গগুলো রয়েছে, যাদের স্পাইরাকেলস অ্যান্ড ট্র্যাকিয়া আছে, তারা কিন্তু পুরো তাদের ভেতরে জালকাকার হিসেবে ট্র্যাকিয়া ছড়িয়ে রয়েছে, পুরো সারা শরীরে এরা অক্সিজেন সাপ্লাই করে এবং কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে বাইরে বের করে দেয়। এরপরে আমরা চলে আসছি মাছের ক্ষেত্রে। মাছের ক্ষেত্রে তোমরা ছবিটা দেখতে পাবে যে এদের মুখ দিয়ে এরা অক্সিজেন, যেটা জলে দ্রবীভূত অক্সিজেনটা দেখো নিচ্ছে, এবং মুখের ভেতর দিয়ে নিয়ে গিয়ে ওরা গিলস মানে ফুলকার ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। এবং ফুলকার ওপর দিয়ে যখন নিয়ে যাচ্ছে, ফুলকাগুলো দেখো লাল। কেন লাল? এর পরের ছবিতে দেখাবো যে এর ভেতরে প্রচুর রক্তজালক রয়েছে, সেই রক্তজালকগুলো অক্সিজেন টেনে নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়ার পর এই জলটা কি হচ্ছে না, কানকো বা ওপারকিউলাম দিয়ে ওটা জলটা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত জলটা বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, পরের ছবিটায় দেখি, তোমরা দেখবে যে দেখো এখানে
এদের দেখো ফুলকা গুলো রয়েছে, এই ফুলকাগুলো যেমন রয়েছে, আর এখানে দেখো ফুলকার ভেতরে কিরকম রক্তজালক রয়েছে। রক্তজালক যেগুলো লাল দেখানো হয়েছে মানে এর অক্সিজেন তুলে নিয়েছে, আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার গুলো দেখো নীল দিয়ে দেখানো হয়েছে। আদতে কিন্তু এগুলো নীল বা লাল থাকে না, লালই থাকে ফুলকাগুলো। বাজারে মাছ কিনতে যাবে যখন কানকো তুলে দেখবে, যত লাল যত ফ্রেশ রেড থাকবে তত বুঝবে মাছটা তাজা। এই রেডনেসটা বোঝাচ্ছে যে এখানে কতটা ওরা অক্সিজেন তুলেছে। এবং ব্লুটা দিয়ে আমরা সিম্বলিক্যালি বোঝাচ্ছি যে ওখানে কার্বন ডাইঅক্সাইড ফেরত এসছে এবং ওটা ওই ডিজলভড হয়ে জলের মধ্যে গুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। এছাড়াও কিছু মাছের ক্ষেত্রে আমরা দেখি যে ওদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, মানে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গ্যান। যেরকম কই মাছে তোমরা দেখো গোলাপের মতো আকৃতির একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, শিঙিতেও পাওয়া যায় একটু নলাকার। আর মাগুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কেমন একটু গাছের মতো দেখতে, হ্যাঁ এরকম অতিরিক্ত শ্বাস অঙ্গ পাওয়া যায়। এই শ্বাস অঙ্গগুলো ওদের অনেকক্ষণ জলের বাইরে, জলে তো ফুলকা দিয়ে ওরা নর্মাল যেমন অন্যান্য মাছের মতো ওরা শ্বাসক্রিয়া চালায়, কিন্তু যদি ডাঙাতেও জল ছাড়া ওদের রেখে দেওয়া হয় তাহলেও কিন্তু ওরা অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের কার্য করে বলে ওরা মরে যায় না, ওরা বেঁচে থাকে, ওদের অক্সিজেন সাপ্লাইটা বডিতে হতে থাকে। এবার আমরা চলে আসছি মানুষের ক্ষেত্রে। আমি প্রথমেই বলেছি যে মানুষের যে মূল শ্বাস অঙ্গ সেটা হলো ফুসফুস, কিন্তু তার সাথে আরো আনুষঙ্গিক অঙ্গ নিয়েই জুড়েই আমাদের শ্বসনতন্ত্র গঠিত। তো আমি যদি ভাবি যে আমার যে অক্সিজেনটা, যে বায়ু থেকে যে অক্সিজেনটা নিলাম সেটা কিভাবে আমার ফুসফুস অবধি গিয়ে পৌঁছলো, তার জন্য আমাকে অবশ্যই বলতে হবে যে ফুসফুস দুটো আমাদের বক্ষ গহ্বরে, তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে যে এটা বক্ষ গহ্বরের মধ্যে রয়েছে। এবং বক্ষ গহ্বরের নিচে এই ছবিটাতে দেখো এই যে এটা হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদাটায় কি করে না বক্ষ গহ্বর আর উদর গহ্বর এই দুটোর মধ্যে যেন একটা ভাগ করে দেয়। আর এই বক্ষ গহ্বরের মধ্যে যেমন ফুসফুস রয়েছে, এই জায়গাটায় আছে হৃৎপিণ্ড, আর তার পিছন দিক দিয়ে শিরদাঁড়া রয়েছে, আর শিরদাঁড়ার সাথে সামনে রয়েছে শ্বাসনালী, খাদ্যনালী। আর সামনের দিকে এই যে হাড়গুলো যেগুলো কেটে দেখানো হয়েছে এইগুলো হলো তোমার রিবস, এইগুলো হলো তোমার কস্টা বলা হয় বা রিবস বলা হয় বা বুকের পাঁজরের হাড় বলা হয়। এই পাঁজরের হাড় দিয়েই বলতে পারো আমার, এবং পিছন দিকে শিরদাঁড়ার শিরদাঁড়া দিয়ে আমাদের বক্ষ গহ্বর প্রোটেকশন পেয়েছে, প্রোটেক্টেড রয়েছে। এই ফুসফুসের সাথে আমাদের আনুষঙ্গিক অনেকগুলো অঙ্গ রয়েছে। যেমন একদম বাইরে যদি আমি ভাবি, একদম বাইরে থেকে দেখতে গেলে বাইরে দুটি নাকের দুটো ছিদ্র রয়েছে, যেটাকে আমরা বলছি বহির্নাসারন্ধ্র। তারপরে এই জায়গাটা যেখানে একটা গহ্বরের মতো, যেটাকে আমরা বলছি নাসাপথ বা নাসা প্রকোষ্ঠ। এই নাসা প্রকোষ্ঠতে কিন্তু অনেক রকমের, যেমন ধরো মিউকাস এবং ওলফ্যাক্টরি কোষ, ওলফ্যাক্টরি কোষ রয়েছে। ওলফ্যাক্টরি কোষ কিসের জন্য রয়েছে না এরা গন্ধ অনুভব করতে সাহায্য করে, এবং দুর্গন্ধ যদি কিছু আসে সেগুলো যাতে সেই সংক্রান্ত জিনিসপত্র যাতে নাকের ভেতরে বা ফুসফুস অব্দি না পৌঁছে যায় সেটা আটকাবার চেষ্টা করে। আর এই মিউকাস থাকার জন্য ভেতরটা কি হয় একটু ময়েস্ট হয়, এবং ময়েস্ট থাকার ফলে যে শ্বাস বায়ুটা আমরা গ্রহণ করছি সেটা যাতে ড্রাই না হয়, ভেতরটা যাতে শুকিয়ে না যায়, সেই কারণে এই ময়েশ্চারটা হেল্প করে। প্লাস সেখান থেকে যে সিক্রিশনটা বেরোয় সেটা কি করে না ডাস্ট পার্টিকেল বা অন্যান্য কিছু জিনিস যেগুলো আমাদের ভেতরে যাওয়া উচিত নয়, টক্সিক হতে পারে, সেইগুলোকে আটকাবার চেষ্টা করে। এই নাসাপথ থেকে ভেতরে গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানেও দুটো ছিদ্র থাকবে, ওই দুটো হলো অন্ত
নাসারন্ধ্র। তাহলে বহির্নাসারন্ধ্র, নাসাপথ, অন্তর্নাসারন্ধ্র, তারপরেই আসছে এই জায়গাটা যেটাকে আমরা বলছি ফ্যারিংস। এই জায়গাটাকে আমরা বলছি ফ্যারিংস। ফ্যারিংস বলতে কি বোঝাচ্ছে না, ফ্যারিংস বলতে বোঝাচ্ছে, বলতে পারো তোমরা, এটা চার রাস্তার মোড়। কেন চার রাস্তার মোড় না, এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এই নাক থেকে যে রাস্তাটা আসছে সেটা কিন্তু সামনে চলে এসছে, আর মুখ থেকে যে রাস্তাটা গেছে সেটা পেছন দিক দিয়ে গেছে। এবং এই যে দুটো রাস্তা দুজন একে অপরকে ক্রস করেছে, তাই এটা চারটে রাস্তার মিলনস্থল ফ্যারিংস। আর এই ফ্যারিংসের যে মুখের থেকে যে অংশটা আসছে এই জায়গাটাকে বলছে ওরোফ্যারিংস, আর যেটা নাকের থেকে যে জায়গাটা আসছে তাকে বলছে নেজোফ্যারিংস। আর নিচের দিকে ল্যারিংস থেকে, মানে ল্যারিংস হলো তোমার শ্বাসনালীর যে নালী পথটার পরবর্তী অংশ ফ্যারিংসের, তো এই ল্যারিংসে যাওয়ার মুখের কাছে যে অংশটা ফ্যারিংসের, সেই ল্যারিংসে যাওয়ার পথটাকে বলছে ল্যারিঞ্জিও ফ্যারিংস। এই জায়গায় যে যে গহ্বরের ভেতর দিয়ে তোমার ফ্যারিংসটা ল্যারিংসে খুলছে সেটাকে বলা হচ্ছে গ্লটিস। এবং সেই গ্লটিসের ওখানটায় একটা মাস্কিউলার ফ্ল্যাপ রয়েছে যেটাকে বলছে এপিগ্লটিস। এই এপিগ্লটিসের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আমি পরবর্তীকালে তোমাদের জানাবো। এরপরে আসছে ল্যারিংস। ল্যারিংসকে আমরা ভয়েস বক্সও বলি। এইখানে ভোকাল কর্ড থাকে এবং এই জায়গাটা উঁচু হয়ে থাকে বলে, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে অনেকটা উঁচু থাকে বলে ওই জায়গাটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। পরবর্তীকালে দেখো এখানটা ট্র্যাকিয়া। এই ট্র্যাকিয়াটাতেই কিন্তু তোমরা অনেক সময় ওয়াশিং মেশিন বা বেসিনের পাইপ দেখবে, আউটলেট পাইপগুলোতে কেমন রিং রিং থাকে, ওই রকম সি আকৃতির রিং। এটা যদি পাইপ হয়, এখানে সি আকৃতির রিং, এইভাবে সি আকৃতির রিং এইভাবে রয়েছে, যেগুলো কার্টিলেজেনাস রিং। এবং এই ট্র্যাকিয়ার মধ্যে 16 থেকে 20টা মতো এরকম থাকতে পারে। তারপরে ট্র্যাকিয়া দুটো ভাগ হয়ে যায়, যেটাকে বলে দুটো ব্রঙ্কাই। একটা হলে বলে ব্রঙ্কাস, দুটো হলে ব্রঙ্কাই। এই দুটো ব্রঙ্কাইয়ের গায়েও দেখো একটা লেফট আর একটা রাইট। রাইট ব্রঙ্কাইতে তোমার ওই 6টা, আর লেফট ব্রঙ্কাইটা একটু দীর্ঘ, ওখানে মোটামুটি 10টা থেকে 12টা এরকম কার্টিলেজেনাস রিং দেখা যায়। এই ব্রঙ্কাইগুলো গিয়ে আরও টুকরো হয়ে শেষ হচ্ছে ব্রঙ্কিওল, এবং ব্রঙ্কিওলগুলো গিয়ে তাদের শেষ প্রান্তে রয়েছে বায়ুথলি বা অ্যালভিওলাস। এই অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলাসে গেলে অক্সিজেন পৌঁছলে ওখানে আছে রক্তজালক যারা অক্সিজেন নেবে এবং কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে ত্যাগ করবে। তাহলে নাসা পথ দিয়ে আমি ফুসফুসে পৌঁছলাম যেভাবে, যখন গ্যাস ঢুকছে, যখন আমরা প্রশ্বাস নিচ্ছি তখন কিন্তু এই পথে ঢুকছে। আবার যখন নিঃশ্বাস ত্যাগ করব ঠিক বিপরীত পথে আমাদের শ্বাসবায়ু বেরিয়ে চলে যাবে। তোমাদের যেটা বলছিলাম যে ফ্যারিংস এবং ল্যারিংসের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই প্রথম ছবিটা যদি তুমি দেখো, আমি বলেছিলাম এটা চার রাস্তার মোড়। এই ফ্যারিংসে চার রাস্তার মোড়ে এইখানে এই দেখো একটা সাদা ফ্ল্যাপের মতো মাঝে মাঝে নেমে আসবে, দেখবে এই নেমে এলো, এটা হলো এপিগ্লটিস। এবারে এই সামনের দিকে যেটা হলো সেটা হলো তোমার নাসা, মানে ব্রিদিং যে ট্র্যাকিয়াল পার্টটা। তাহলে আমি যদি তোমার ব্রিদিংয়ের যে স্ট্রাকচারটা বোঝাই, তাহলে অ্যারোটা ফলো করো, নাক দিয়ে নেমে এসে ফ্যারিংস পার হয়ে এখানে এই দিয়ে নেমে যাচ্ছে। আর খাদ্যের যদি বলি তাহলে মুখ দিয়ে ঢুকে এইটা গিয়ে পেছন দিক দিয়ে যাবে, এই পেছন দিক দিয়ে যাবে। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে না, দেখো ক্রস রোড, চার রাস্তা হচ্ছে। তো তোমার ওপর থেকে এসে সামনে যেতে হবে, তলা থেকে এসে পেছনে যেতে হবে। সুতরাং এখানে আমাদের দরকার পড়ছে এপিগ্লটিসের।
কি করে, এপিগ্লটিস কি করছে না, যখন এই কালো বস্তুটা খাদ্য আর সাদা বস্তুটা গ্যাস, তুমি নাক দিয়ে মুখ দিয়ে গ্যাস নিলে আর মুখ দিয়ে খাবার খাও, যখন গ্যাসটা ঢুকছে দেখো সামনে দিয়ে চলে যাচ্ছে, আর খাদ্যটা আসছে যখন এপিগ্লটিস বন্ধ হচ্ছে, আর খাবারটা তখন বাধ্য হয়ে আর সামনে যেতে পারছে না, পেছন দিক দিয়ে যাচ্ছে। তোমরা জানো যে শ্বাসনালীতে খাবার ঢুকে গেলে তোমরা বিষম খাও, সঙ্গে সঙ্গে একটা রিফ্লেক্স তৈরি হয়, এবং সে যতক্ষণ না খাবারটা শ্বাসনালী থেকে বেরিয়ে এই এপিগ্লটিস খুলে তোমার খাদ্যনালীতে না যাচ্ছে, ততক্ষণ তোমাদের একটা বিষম লাগতে থাকে। তাই দেখো প্রকৃতি কি সুন্দর একটা পদ্ধতি বানিয়ে দিয়েছে, যে যখন তোমরা খাবার খাবে তখন কিন্তু এপিগ্লটিসটা বন্ধ হয়ে যাবে, খাবারটা কিন্তু পেছন দিক দিয়ে খাদ্যনালীতে চলে যাবে। ডান দিকে যে ছবিটা আছে দেখো, এই ছবিতে দেখো পরিষ্কার দেখতে পাবে এপিগ্লটিস কিভাবে বন্ধ করে দিল, এই বন্ধ করে দিল, দিয়ে খাবারটা চলে যাবে, খাবারটা চলে যাচ্ছে, এই দেখো এপিগ্লটিস বন্ধ করে দিচ্ছে, খাবার বেরিয়ে যাচ্ছে। আর যখন শ্বাস নিচ্ছে তখন কিন্তু এপিগ্লটিস খুলে রাখছে শ্বাসনালীটা, ঠিক আছে। এবং যদি মানুষের ক্ষেত্রে কখনো খাদ্য শ্বাসনালীতে ঢুকে যায় এবং থেকে যায়, তাহলে কিন্তু মানুষের মৃত্যু অবধি হতে পারে। তাই বলা হয় কি না, খাবে যখন তখন কথা বলবে না, আর যখন খুব ডিপ ব্রিদিং করছো বা কিছু, তখন মুখে কিছু রাখলে সেটা গলায় চলে গেলে চোকিং হয়ে যেতে পারে। অতএব খাওয়া এবং শ্বাস প্রশ্বাস দুটো হিসেব করে করতে হয়। খাবার সময় খুব বেশি কথা বললে কিন্তু খাবারটা শ্বাসনালীতে ঢুকে গেলে সমস্যা তৈরি করতে পারে। এরপরে আমি যে ছবিতে আসছি দেখো, তোমরা দেখতে পাবে এটা হলো যে তোমার শ্বাসনালীর পরবর্তী অংশ, যেটাকে বলছে ল্যারিক্স বা ভয়েস বক্স। ভয়েস বক্স কেন বলা হচ্ছে বা স্বরনালী কেন বলা হচ্ছে না, এইখান থেকেই যখন নিঃশ্বাস বায়ু, প্রশ্বাস বায়ু নয় কিন্তু, যখন যে বায়ু ফুসফুস থেকে বেরিয়ে আসছে, নিঃশ্বাস বায়ু যখন বেরিয়ে আসে, তখন ভোকাল কর্ডগুলো নড়ে ওঠে, তাদের ওই ভাইব্রেশনের ফলে শব্দের সৃষ্টি হয়। এই অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলি কার্টিলেজ এবং অনেকগুলি হাড়ের সমষ্টিতে কিন্তু এই জিনিসটি তৈরি হয়ে আছে। একটা ইউনিক ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার আমাদের শ্বাসনালীতে রয়েছে, যেটাকে আমরা বলছি স্বরনালী বা ভয়েস বক্স। যেমন ধরো আমি যদি কার্টিলেজগুলো বলি, তার মধ্যে আছে এপিগ্লটিস, থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড, কর্নিকিউলেট এবং কিউনিফর্ম। এই 6 প্রকার তোমার কার্টিলেজ এই 4 দিক দিয়ে। সামনের দিকে তোমরা দেখতে পাবে এখানে যে একদম ওপরে এইখানটায় দেখা যাচ্ছে যে থাইরয়েড লিগামেন্ট রয়েছে, তারপরে এপিগ্লটিস রয়েছে, তাছাড়া তোমার এখানে কর্নিকুলেট কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ তোমরা দেখতে পাচ্ছ। এটা সামনের দিক দিয়ে দেখাচ্ছে, এটা থাইরয়েড কার্টিলেজ, আর এটা পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে। এ দেখো এখানে তোমরা কর্নিকুলেট আর অ্যারিটিনয়েড দেখতে পাচ্ছ, এখানে ক্রিকয়েড দেখতে পাচ্ছ। এছাড়া এই ওপর দিকে দেখো এখানে হিয়য়েড বোনটা রয়েছে, এই হিয়য়েড বোনের সাথে কিন্তু থাইরয়েড মেমব্রেন খুব টান টান ভাবে লেগে থাকে। এছাড়া ভেতরে রয়েছে ল্যারিঞ্জিয়াল লিগামেন্টস আর রয়েছে ভোকাল কর্ডস। এই পুরো জিনিসের সমষ্টিতে আমাদের তোমার ভোকাল বক্স বা ভয়েস বক্স বা স্বরনালী বা যেটাকে বলে ল্যারিংস, এটা গঠিত। তো ফ্যারিংস আর ল্যারিংসের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে দেখব যে এটা ঠিক ফ্যারিংস হলো নাকের ঠিক পরবর্তী অংশ, আর ফ্যারিংসের পরবর্তী অংশ এবং ট্র্যাকিয়ার ওপরে রয়েছে ল্যারিংস। আর ফ্যারিংসের কাজ হলো খাবার এবং বায়ু চলাচলে সাহায্য করা, সেই তুলনায় ল্যারিংস কিন্তু মূলত জাস্ট বায়ু চলাচলেরই জায়গা, এবং অবশ্যই সেখানে আমাদের গলার স্বর মানে সাউন্ড প্রোডাকশন হয়। আর ফ্যারিংসের পার্ট কি কি আমি আগে বলেছি, ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঞ্জিওফ্যারিংস। আর এখানে মূলত এপিগ্লটিস আর ভোকাল কর্ড দিয়েই ল্যারিংস গঠিত।
এরপরে আমি যদি হিউম্যান লাং ভাবি, লাংয়ের ক্ষেত্রে আমরা জানি আমাদের দুটো ফুসফুস এবং আমাদের যে হৃৎপিণ্ড সেটা আমাদের একটু এইভাবে রয়েছে, এই মাথাটা একটু বাঁদিক করে রয়েছে, এপেক্স অফ দ্য হার্ট, যার জন্য ফুসফুসের ডান দিকের ফুসফুসটা একটু বড় আর বাঁদিকের ফুসফুসটা একটু ছোট হয়। ওজনেও ডান দিকের ফুসফুসটা একটু বেশি, বাঁ দিকেরটা একটু কম। এবং ডান দিকের ফুসফুসে দুটো ফিশার আছে, একটা হরাইজন্টাল, একটা অবলিক ফিশার, যার ফলে তিনটে খণ্ড আছে, সুপিরিয়র, মিডল আর ইনফিরিয়র। সেই তুলনায় বাম দিকের ফুসফুসের একটাই ফিশার আছে, অবলিক ফিশার, যার জন্য দুটো খণ্ড রয়েছে, সুপিরিয়র এবং ইনফিরিয়র। এবং ভেতরে গেলে অ্যালভিওলাই, অ্যালভিওলার সাথে রক্ত জালক আমি যেটা তোমাদের বলেছি সেগুলো দেখা যাবে। তো ডান দিক এবং বাঁ দিকের ফুসফুসের দেখো এখানে যে পার্থক্য বলতে গিয়ে যে বললাম, বাঁ দিকে যে হৃৎপিণ্ডকে জায়গা দেওয়া হচ্ছে ওই জায়গাটাকে বলা হচ্ছে কার্ডিয়াক নচ। এবং তিনটে যে ফিশার রয়েছে সেই তুলনা ডান দিকে, বাঁ দিকে মোটে একটাই অবলিক ফিশার, তার জন্য দুটো খণ্ড। এটা এটা আমি তোমাদের জানিয়েছি। এবারে আমি রেসপিরেটরি যে মাসেলস বা শ্বাস পেশিতে চলে আসি। মূলত তোমরা জানো, আগেই বলেছি মধ্যচ্ছদার কথা। মধ্যচ্ছদা হলো এমন একটা তোমার মাসেল বা পেশি যেটা আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে আলাদা করে দিচ্ছে। এবং এই মধ্যচ্ছদার সাথে অবশ্যই আমার পিঞ্জর যে পেশিগুলো রয়েছে, ইন্টারকস্টাল মাসেল, আন্তঃপিঞ্জর পেশি, বাইরে থেকে যেগুলো রয়েছে সেইগুলোকে আমরা বলছি বহিস্থ ইন্টারকস্টাল মাসেল, এক্সটার্নাল। আর ভেতরে যেগুলো রয়েছে সেগুলোকে বলছি অন্তঃস্থ ইন্টারকস্টাল মাসেলস। এবার এছাড়াও আমাদের পেটের পেশিগুলো, যখন কেউ ঘুমিয়ে থাকে তোমরা দেখো তার পেটটা উঁচু নিচু হচ্ছে, উঁচু নিচু হচ্ছে, তাহলে উদরস্থ পেশিগুলোও কিন্তু সেই সময় আমাদের কাজে লাগে। এছাড়াও স্টার্নোক্লিডোম্যাস্টয়েড তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড দেখানো আছে, স্কেলিং দেখানো আছে। এই সব পেশিগুলো কিন্তু আমাদের শ্বসন ক্রিয়ার সময় লাগে। মূলত বহিস্থ যে ইন্টারকস্টাল মাসেলগুলো রয়েছে, মধ্যচ্ছদা এবং ওই স্টার্নোক্লিডোম্যাস্টয়েড আর স্কেলিন, এইগুলো আমাদের যখন ইন্সপিরেশন বা আমরা যখন অন্তঃশ্বসন করছি, মানে যখন আমরা প্রশ্বাস বায়ু নিচ্ছি তখন কাজ করে। আর যখন মধ্যচ্ছদা আর অন্তঃস্থ যে ইন্টারকস্টাল মাসেলগুলো সংকোচন করে তখন আমাদের কিন্তু নিঃশ্বাস ত্যাগ হয়। এখানে তার অ্যাক্টিভিটিটা এই ছবির মাধ্যমে দেখাবার চেষ্টা করেছি। দেখো আমরা এবারে যখন কেউ ঘুমিয়ে থাকবে, তুমি তাকে কিন্তু বললে হবে না। কেউ যদি ভলেন্টারি এবারে সজাগ হয়ে যায় তখন কিন্তু সে তার নিজের শ্বসনটাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু তুমি না বলে বা যখন কেউ ঘুমিয়ে থাকবে তখন তার যদি শ্বসন হার লক্ষ্য করো, দেখবে আমরা শ্বসন করে থাকি 14 থেকে 18 বার। এবারে এখানে দেখো এই বাদিকের যে ছবিটা আমি দেখাচ্ছি সেখানে তোমরা দেখতে পাবে যে এই যে ইন্টারকস্টাল যে পেশিগুলো রয়েছে, এই ইন্টারকস্টাল পেশিগুলো যখন বাইরের পেশিগুলো সংকোচন করছে তখন পিঞ্জর যে অস্থিগুলো, সেই অস্থিগুলো কিন্তু টানের চোটে ওপরে উঠে আসছে, মানে আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। আর ঠিক সেই সময় কিন্তু ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কিন্তু নিচের দিকে নামছে। তো ডায়াফ্রাম সংকোচন করে নিচে নামবে, আর সেই একই টাইমে এই তোমার বহিস্থ অন্তর্পিঞ্জর পেশিগুলো টান দিয়ে কন্ট্র্যাক্ট করে এটাকে মানে পাঁজরের হাড়গুলোকে ওপর দিকে তুলছে। তার ফলে কি হচ্ছে না, চেস্ট ক্যাভিটির ভলিউম বেড়ে যাচ্ছে। চেস্ট ক্যাভিটির ভলিউম বাড়লে তোমরা জানো, ভলিউম বাড়লে সেখানে প্রেশার কমবে। প্রেশার কমলে অ্যাটমসফিয়ারিক প্রেশার বেশি, ভেতরে প্রেশার কম, বাইরে থেকে বায়ু তোমার ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে? আর ঠিক পরবর্তীকালের সময় কি হবে না, ডায়াফ্রাম তখন আবার যখন এতক্ষণ সংকোচন করে নিচে নেমেছিল এবার প্রসারিত হলে সে ওপরে উঠে আসবে। যেই ওপরে উঠে এলো একই সাথে আবার পিঞ্জর পেশিগুলো, তখন ওরা ভেতরের পেশিগুলো মানে অন্তঃস্থ যে পিঞ্জর পেশিগুলো সেগুলো ওরা কন্ট্রাক্ট করলে ওটা তোমার পাঁজরের হাড়গুলোকে নামিয়ে নিয়ে যাবে।
এই যে নাবিয়ে নিয়ে গেল আর ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা যে ওপরে তুললো, তাহলে কি হবে, তোমার চেস্ট ক্যাভিটির যে জায়গাটা সেটা কমে গেল। চেস্ট ক্যাভিটির জায়গা মানে ভলিউম কমে গেল। ভলিউম কমে গেলে অটোমেটিক ভেতরে প্রেশার তৈরি হবে। প্রেশার তৈরি হলে তোমার গ্যাসটা বাইরে বেরিয়ে চলে আসবে। অনেকটা হাড়গুলো যে নড়ে সেটা দেখা যাবে অনেকটা যেন বাকেট হ্যান্ডেলের মতো উঠছে নামছে। তো এই পরের যদি ছবিটা আমরা দেখি তাহলে দেখতে পাবে এখানে দেখো কিভাবে এখানে দেখা যাচ্ছে ডায়াফ্রামের মুভমেন্টটা, আর তার সাথে পাঁজরের হাড়গুলো কিভাবে যাচ্ছে। আর বাঁদিক এখানে আর পাঁজরের হাড়গুলো দেখো ওপরে উঠছে। যখন এটা নিচে নামবে পাঁজরের হাড়গুলো ওপরে উঠছে, আর যখন এটা ওপরে উঠবে পাঁজরের হাড়গুলো নিচে নামবে। অনেকটা বাকেটের হ্যান্ডেলের মতো এই চলাচলটা তৈরি হয়, যার জন্য ভলিউমটা বাড়ে। এরপরে আমি এই যে গ্যাসীয় আদান প্রদান যেটা হয় সেটা সম্বন্ধে চলে আসছি বলতে। দেখো একদম বাঁদিকের ছবিতে এইখানটা হলো অ্যালভিওলাস। এই অ্যালভিওলাস মানে বায়ুথলি। বায়ুথলিতে যেহেতু অক্সিজেন বেশি, সেই অক্সিজেনটা রেড ব্লাড সেলে চলে আসছে। আর এই যে মাঝখানে এটা হলো বায়ুথলি আর তোমার ব্লাড ক্যাপিলারি বা তোমার যে তোমার জালক, রক্ত জালক রয়েছে, তার দুটোর একদম ফাইন একদম মিলে গেছে বলতে পারো ওয়াল দুটো, যার ফলে এখানে ডিফিউশন পদ্ধতিতে অনায়াসে অক্সিজেন কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। কারণ এখানে অক্সিজেন কম, এখানে অক্সিজেন বেশি, তাই অক্সিজেন ডিফিউজ করছে। এবং কার্বন ডাইঅক্সাইড এখানে বেশি ওখানে কম বলে কার্বন ডাইঅক্সাইড সে প্লাজমার মাধ্যমে আসুক মানে রক্তরসের মাধ্যমে বা আরবিসির মাধ্যমে আসুক, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। অপর দিকে দেখো আমরা যদি কোষকলায় যাই তাহলে দেখব যে কোষকলায় কার্বন ডাইঅক্সাইড বেশি, সেই জন্য সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে প্লাজমা বা আরবিসিতে ঢুকে যাচ্ছে। আর অক্সিজেন কি হচ্ছে আরবিসি থেকে বেরিয়ে তোমার কোষকলায় প্রবেশ করছে, কারণ অক্সিজেন তোমার এখানে অনেক বেশি আর কোষকলায় অনেক কম। এই এই জিনিসটাই এখানে চলনভাবে দেখো কিভাবে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে। তা এইটা তো ইচ্ছা মতো নিতে পারে না, তার জন্য একটা কারণ আছে। দেখো অ্যালভিওলাসে দেখো 100 প্রায় 95 to 104 এখানে তোমার প্রেশার থাকে অক্সিজেনের অ্যালভিওলাসের ভেতরে। সেই তুলনায় অক্সিজেন থাকে ক্যাপিলারি বা রক্তজালকের মধ্যে 40 মিলিগ্রাম অফ মার্কারি, যার জন্য এত চাপ বেশি যে এখান থেকে অক্সিজেন ভেতরে ঢোকে। আর সেই তুলনায় দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে 45 মতো থাকে, যেখানে এখানে 40, মানে এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি আর এখানে কম। সেই জন্য এখানে চাপ বেশি বলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরের দিকে চলে যায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অ্যালভিওলাইতে এই গ্যাসীয় আদান প্রদানটা হচ্ছে। আবার কলার ক্ষেত্রে দেখো যে অক্সিজেন আসছে, এটা একটা সিম্বলিক্যালি দেখানো আছে, লাল মানে অক্সিজেনেটেড আর সেটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে মানে ডিঅক্সিজেনেটেড মানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে চলে যাচ্ছে। এই যে এখানে দেখো টিস্যুর মধ্যে অক্সিজেন দিয়ে দিচ্ছে আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ও বেরিয়ে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু কলাকোষে আমরা গ্যাসীয় আদান প্রদান দেখি। এখানে আরেকটা ছবি দিয়ে দেখিয়েছি। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেশি, তাই রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া হচ্ছে আর অক্সিজেন বাইরে অ্যালভিওলাসের মধ্যে বেশি গ্রহণ হচ্ছে। আর কলা কোষে গিয়ে দেখো অক্সিজেন ছেড়ে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ও বেরিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু গ্যাসীয় আদান প্রদান হতে থাকে। এটা এত সহজও নয়, প্রেশার দিয়ে যেমন বোঝালাম। কিভাবে বহন করে না অক্সিজেনকে হিমোগ্লোবিন কম্বাইন করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে এবং সেটা নিয়ে গিয়ে যখন অ্যালভিওলাস থেকে অক্সিজেন নেয় অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, সেটা নিয়ে গিয়ে কোষকলায় গিয়ে ও অক্সিজেনটা ছেড়ে আবার হিমোগ্লোবিন পরিণত হয়। আবার অপর দিকে এইখানে যে হিমোগ্লোবিন রয়েছে সেও কার্বন ডাইঅক্সাইড টানতে পারে বা কার্বনিক অ্যাসিড হিসেবে HCO3- আয়ন তৈরি করে প্লাজমা এবং আরবিসির মাধ্যমে ট্রান্সপোর্টেড হয়ে
যখন অ্যালভিওলাসের কাছে গিয়ে পৌঁছয় তখন পুনরায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে সেটা আনলোডিং হয়। এইভাবে কিন্তু কলা থেকে অ্যালভিওলাস, অ্যালভিওলাস থেকে কলাকোষ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যথাক্রমে ট্রান্সপোর্টেড হয়। অক্সিজেন হিমোগ্লোবিনের যে 4টে আয়রন থাকে প্রতিজন একটা করে O2 ধরতে পারে, তাই জন্য কি হয়ে যায় HbO2 করলে তোমার Hb + 4O2 মানে অক্সি হিমোগ্লোবিন গঠন হয়। এবং এই যে অক্সি হিমোগ্লোবিন তৈরি হয় সেটা কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইডের লেভেল কম থাকে এটা চলে যায় একদম কলায়, কিন্তু কলাতে গিয়ে আবার কার্বন ডাইঅক্সাইডের চাপ বেশি, তখন হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দেয়। দিলে কি হয় না কার্বন ডাইঅক্সাইড তোমার কলাকোষ থেকে বেরিয়ে হিমোগ্লোবিনের সাথে মানে KHBর সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড H2CO3 সেটা KHBর সাথে রিঅ্যাক্ট করবে, করে তোমার H+ এবং HCO3- পরিণত হবে। কিন্তু এই HCO3- যখন পটাশিয়ামের সাথে রিঅ্যাক্ট করবে তখন KHCO3 যখন তৈরি করছে তখন গিয়ে কিন্তু কি হচ্ছে না এই KHCO3-র জন্য pH মাত্রা বেড়ে যাচ্ছে। এই মাত্রা বেড়ে যাওয়ার জন্য তখন আমাদের ক্লোরাইড শিফটের প্রয়োজন পড়ছে, যেটা আমি তোমাদের পরে বোঝাবো। তার আগে আমরা অক্সিজেনের ব্যাপারটা একটু বুঝে নিই। অক্সিজেনকে তো হিমোগ্লোবিন বহন করে, কিন্তু অক্সিজেন ছাড়াও কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইডও কিন্তু হিমোগ্লোবিন বহন করতে পারে। তো অক্সিজেনের সাথে যখন রিঅ্যাক্ট করে তখন অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়, আর কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন যুক্ত হয় তখন ওরা যেটা তৈরি করে সেটা হলো কার্বামিনো হিমোগ্লোবিন। আর যখন কার্বন মনোঅক্সাইডের সাথে যুক্ত হয় তখন যেটা গঠিত হয় সেটা হলো কার্বক্সি হিমোগ্লোবিন। মনে রাখবে কার্বন মনোঅক্সাইড খুবই সাংঘাতিক, এত হিমোগ্লোবিনের সাথে স্টেবল কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে যে সেটা সহজে ভাঙে না, এবং তখন কার্বন মনোঅক্সাইড পয়জনিং হতে পারে। তখন অক্সিজেন নিয়ে যেতে পারে না হিমোগ্লোবিন, ও কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে ওখানে এঁটে থাকে, যার ফলে ও হিমোগ্লোবিনকে ছাড়ে না বলে অক্সিজেন বহন হয় না। তো কোষের মধ্যে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, তখন মানুষ মারা যায়, যেটাকে বলে কার্বন মনোঅক্সাইড পয়জনিং। এছাড়া কার্বন ডাইঅক্সাইড থাকলেও কিন্তু যেটা কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে সেটাও কিন্তু খুব স্ট্রং অ্যাফিনিটি আছে হিমোগ্লোবিনের জন্য, কিন্তু অক্সিজেনেরও হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটি আছে, তাই অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সি হিমোগ্লোবিনের কার্ভটা যদি বুঝতে হয় তাহলে তোমরা দেখো এখানে এই দিকে দেখাচ্ছে আমি অক্সিজেনের প্রেশার, আর এদিকে দেখা যাচ্ছে কতটা আমরা যে ওয়াই অ্যাক্সিস যেটা দেখাচ্ছি সেখানে দেখিয়েছি হিমোগ্লোবিনের স্যাচুরেশন, হিমোগ্লোবিনের স্যাচুরেশন দেখানো হয়েছে। এবারে কার্ভটা হলো একটা সিগময়েড কার্ভ, এই মধ্যিখানে লাল কার্ভটা হলো নর্মাল, তার মানে যত প্রেশার অক্সিজেনের বাড়ে আস্তে 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 গিয়ে একটা টাইমের পর এটা স্যাচুরেশনে পৌঁছে যায়, ঠিক তো? কিন্তু যদি আমাদের শরীরের মধ্যে তো সবসময় সব কিছু একই রকম থাকবে তা নয়, কখনো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেতে পারে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে পিএইচ মানে আমাদের আম্লিক হয়ে যাচ্ছে, পিএইচটা বেড়ে যাবে, কমে যাবে, মানে আম্লিক হয়ে যাবে। এছাড়া তোমার আরও ধরো রক্তে যদি 2-3 বিসফসফোগ্লিসারেট শরীরে, আর এছাড়া যদি দেহের উষ্ণতা বেড়ে যায় তাহলে দেহের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এছাড়া যদি পিএইচ বৃদ্ধি পাচ্ছে কমছে, পিএইচ কমছে মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে শরীরে, কার্বনিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তার মানে পিএইচটা কমে গেছে, অ্যাসিড হয়ে গেছে, আর সেই সময় তাপমাত্রাও বেড়ে যেতে পারে। এই সব ক্ষেত্রে তোমার কি হয় না অক্সিজেনের প্রতি ওর টানটা কমে যায়, তখন গ্রাফটা তোমার আস্তে আস্তে ডান দিকে সরে যায়। আর যদি ধরো অক্সিজেনের প্রেশার বেড়ে গেছে, হ্যাঁ, বা ধরো দেহের উষ্ণতা কমে গেছে, বা পিএইচটা অ্যালকালাইন হয়ে গেছে,
বা 2,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারেট, যেটা তার পরিমাণটা হয়তো কমে গেছে। আর তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমেছে, মানে কার্বন ডাইঅক্সাইডটা কম, মানে অ্যাসিডিটি নেই। তাহলে দেখা যাবে যে এই কার্ভটা আস্তে আস্তে তোমার বাঁ দিকে, এই ব্লু লাইনটা দেখো, এই দিকে সরে যাচ্ছে। তার মানে এই ব্লু লাইনটা মানে কি, এই হিমোগ্লোবিন স্যাচুরেশনটা অক্সিজেনকে বেশি নিয়ে যাচ্ছে, স্যাচুরেশনটা তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ, তো এই গ্রাফটা বাঁ দিকে সরে যাচ্ছে। কখন এখানে দিয়ে দিয়েছি, যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বাড়ে, বা দেহের উষ্ণতা কমলে, বা পিএইচ বৃদ্ধি পেলে, বা কার্বন ডাইঅক্সাইডের যদি পরিমাণ কমে যায়, আর 2,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কমে যায়। আর যখন ডান দিকে সরছে মানে তখন অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যাচ্ছে, মানে অক্সিজেন ছেড়ে দিচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন ওকে ধরে রাখছে না। কখন ধরে রাখে না, যখন দেখো বলছি কার্বন ডাইঅক্সাইড বেশি, তখন ও অক্সিজেনকে ছেড়ে কার্বন ডাইঅক্সাইড ধরে নেবে, এবং কার্বন ডাইঅক্সাইড বেশি হওয়া মানেই তো পিএইচ কমে যাওয়া, আর তখন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, বা বিসফসফোগ্লিসারিক অ্যাসিডও বেশি শরীরে তৈরি হতে পারে। এটা আরেকবার দেখানো হয়েছে প্রেশার দিয়ে, যেখানে প্রেশারে, অ্যালভিওলার প্রেশারে দেখানো যাচ্ছে যে অক্সিজেনের অনেক প্রেশারটা বেশি, সেই তুলনায় অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটা অনেক কম, এবং সেই কারণে অক্সিজেন ঢুকে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে ভেনাস থেকে, ভেনাস ব্লাড থেকে। আর অক্সিজেন যখন পুরো সিস্টেমে যাচ্ছে, সেখানে গিয়ে টিস্যুতে অক্সিজেনের প্রেশারটা টিস্যুতে কম বলে অক্সিজেন ওখান থেকে ভেতরে ঢুকে যাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে আসছে রিটার্ন হয়ে। এই ছবিটায় আমি তোমাদের যে ক্লোরাইড শিফটের কথা বলছিলাম, কার্বন ডাইঅক্সাইড কীভাবে ট্রান্সফার হয়, ট্রান্সপোর্ট হয়, সেটা দেখাবার চেষ্টা করছি। কার্বন ডাইঅক্সাইড যেটা তোমার টিস্যুতে তৈরি হলো, সেটা প্রথমে রক্তে ঢুকে লোহিত রক্তকণিকা বা আরবিসিতে গেল, সেখানে জলের সাথে বিক্রিয়া করে H2CO3 তৈরি করছে। H2CO3 কী করে না, H+ আর HCO3- ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পরে HCO3 বাইরে বেরিয়ে যাচ্ছে প্লাজমার মধ্যে। তার পরিবর্তে ক্লোরিন বেরিয়ে, ক্লোরিন কি হচ্ছে, আরবিসির ভেতর ঢুকছে। এরপরে কি হচ্ছে, এই ক্লোরিন যখন অ্যালভিউলাস লাংসে পৌঁছে যাচ্ছে, বাইকার্বনেটটা আবার আরবিসির ভেতর ঢুকলো, ঢোকার পর ক্লোরাইডটাকে বের করে দিল, দিয়ে ও H+ আয়নের সাথে যুক্ত হয়ে H2CO3 তৈরি করবে, এবং H2CO3 তৈরি করার পরে ওরা H2O এবং CO2-তে ভেঙে গিয়ে CO2 বেরিয়ে যাবে, CO2 অ্যালভিউলাস দিয়ে বাইরে চলে যাচ্ছে। তো এই হলো ক্লোরিন একবার ওকে HCO3-কে বাইরে বের করে দিচ্ছে টিস্যুর কাছে, আর একবার কি করছে তোমার যখন এখানে টিস্যুতে যখন হচ্ছে, আরেকবার দেখাই তোমাদের, দেখো যে কার্বন ডাইঅক্সাইড ঢোকার পর H2CO3 তৈরি করলো, তখন H2CO3 H+ আর HCO3- যখন ভেঙে যাচ্ছে, বাইকার্বনেট আয়নে ভেঙে যাচ্ছে, এই বাইকার্বনেটকে বের করে দিয়ে প্লাজমায় ক্লোরিন ভেতরে ঢুকে আসছে। দেখো ক্লোরিন ভেতরে ঢুকে যাচ্ছে। এইভাবে এই HCO3 বাইরে প্লাজমার মধ্যে দিয়ে বাহিত হয়ে যখন ফুসফুসে আসছে, আবার HCO3- কিন্তু আরবিসিতে ঢুকছে, ক্লোরিনকে বার করে দিচ্ছে। ক্লোরিন KCl হয়েছিল, সেই পটাশিয়ামকে ছেড়ে দিল, HCO3 গিয়ে H+ এর সাথে যুক্ত হয়ে CO2 H2O তৈরি করলো, এবং হিমোগ্লোবিনের সাথে কার্বামিনো হিমোগ্লোবিন হয়ে CO2 রিলিজ হলো, CO2 গিয়ে অ্যালভিওলাসের মাধ্যমে দেহের বাইরে চলে গেল। এইটা হলো রিভার্স ক্লোরাইড শিফট। এখানে আমি সেটা আবার দেখিয়ে দিয়েছি। দেখো অক্সিজেন ঢুকে, অক্সিজেন কেমন এইচ মানে অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, তখন HbO2 হয়ে থাকে, কিন্তু CO2-র প্রেজেন্সে HB কী করে, অক্সিজেনকে ছেড়ে দেয়, অক্সিজেন বেরিয়ে যায়, আর CO2 ঢুকে কি করে, H2CO3 তৈরি করে। H2CO3
ভেঙে H+HCO3- পরিণত হয় এবং এইভাবেই ও কি করে ক্লোরিনকে ভেতরে ঢোকায়, HCO3 বাইরে বেরিয়ে যাচ্ছে প্লাজমার মধ্যে। আবার যখন ফুসফুসে অ্যালভিওলাসে আসে তখন ক্লোরিনটা আবার বেরিয়ে যাচ্ছে, আর অক্সিজেন যেমন ভেতরে ঢুকছে তখন হিমোগ্লোবিনকে ধরার জন্য ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, আর HCO3- ঢুকে CO2 তৈরি করে তোমার অ্যালভিওলাসে বাইরে চলে আসছে। আজ এখানে অবধি আমি এতক্ষণ বললাম। আমি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরকে, আমার পরিবারের সকল সদস্যকে। আমি অন্তর্জাল থেকে বিভিন্ন তথ্য এবং চিত্র গ্রহণ করেছি এবং বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে তথ্য সংগ্রহ করেছি। সবাইকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তোমরা ভালো থেকো। আশা করি তোমাদের এই আলোচনাটা ভালো লেগেছে। নমস্কার।